নমস্কার বন্ধুরা, প্রাণ গার্ডেনিং চ্যানেলের আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো নীল জবা। প্রথমে আসছি আমরা নীল জবার গাছ চিনব কীভাবে। আমরা অন্যান্য জবার গাছ তো করি, তাই তার পাতা তো জানি। নীল জবার গাছ আমরা চিনব। নীল জবার পাতাটা হয় এই ধরনের দেখতে, এবং প্রত্যেকটা পাতার এই যে পত্রবৃন্ত আছে এবং তার যে জাংশন পয়েন্ট আছে সেখান থেকে একটি করে কুঁড়ি বেরোয়। প্রত্যেক জায়গাতেই এটা হবে। এটা দেখে আমরা বুঝতে পারি যে এটি একটি নীল জবার গাছ। এটাও তাই, এইখান থেকে পাতা বেরোচ্ছে আর এখান থেকে কুঁড়ি বেরোচ্ছে। তো আমার এই গাছটা আমি গ্রো ব্যাগ থেকে নিইনি, কারণ এটা আমার একটা বন্ধুর বাড়িতে ছিল, তো সে গাছ লাগাতে জানে না, কোনো রকম এটা মাটিতে বসিয়ে রেখেছে এটার মধ্যে। তো এইভাবে এটা 3-4 মাস ছিল, তারপর সে আমায় দিয়েছে। তো এটাকে আমি এখন প্রতিস্থাপন করে দেখাবো। বন্ধুরা, এই নীল জবা দু রকমের হয়, একটা হচ্ছে সিঙ্গেল পেটাল, একটা হচ্ছে ডাবল পেটাল। সিঙ্গেল পেটালের পাতাটা এই ধরনের দেখতে হয়। আমি যে দেখালাম তোমরা একটু ভালো করে দেখো, দেখলে বুঝতে পারবে যে এগুলো হচ্ছে সিঙ্গেল পেটালের পাতা, আর ডাবল পেটালের পাতাটা হচ্ছে এই রকম। এটা দেখে আমরা বুঝতে পারবো যে এটা ডাবল পেটালের পাতা। বন্ধুরা, ডাবল পেটালের ফুলটা থোকা টাইপের হলেও অনেকটা কিন্তু ছোট হয়। আমরা এমনি থোকা জবা যেগুলো দেখি অনেক বড় বড় সাইজের, নীল জবার কিন্তু থোকাটা অনেকটা ছোট সাইজের হয়। আর প্রথমে 1 বছর কুঁড়ি ঝরার দরুন ডাবল পেটালের ফুল প্রায় পাওয়া যায় না বললেই চলে। এইবার আমি তোমাদের এই নীল জবাটা অরিজিনাল যেভাবে মাটিতে প্রতিস্থাপন করতে হয় এবং তার টোটাল কি কেয়ার থাকে সেটা করে দেখাবো। তার আগে বলি বন্ধুরা, এটাকে তুমি যতই কাটাই ছাটাই করে রাখো না কেন, এটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। আর আমরা টবের গাছ তো খুব একটা বড় সাইজের করতে চাই না, কারণ আমাদের ছাদ বাগানে একটা নির্দিষ্ট হাইট পর্যন্ত গাছগুলোকে রাখতে হয়। তাই আমরা চেষ্টা করব মোটামুটি একটা হাইট রেখে সেটাকে কেটে দেওয়া। আমাদের হাতের 2 হাত মতো হাইট রেখে আমরা কিন্তু এটাকে প্রুনিং করে দেবো। আর যারা আরও ছোট করতে চান তারা কিন্তু 10 ইঞ্চি মতো হাইট রেখে বাকিটা প্রুন করে দিতে পারেন। তো আমি এখন অতটা হাইট পর্যন্ত রেখেই প্রুন করে দেব, করে দেখাচ্ছি কিভাবে প্রতিস্থাপন করব। বন্ধুরা, কারো যদি নীল জবার গাছ প্রুনিংয়ের প্রয়োজন হয় তারা কি করবে, টবের মাটিটায় 2 থেকে 3 দিন জল দেবে না প্রুন করার আগে। তারপর কিন্তু এইভাবে হালকা করে টানলে দেখবে মাটি সহ গাছটা এমনি বেরিয়ে আসবে। তো তারপরেও যদি না বেরোয় তখন এই টবটাকে উল্টো করে ধরে এর যে ধারটা আছে সেটা কোনো উঁচু জায়গায় রেলিং বা কিছুতে ঠোকা দিলেই গাছটা অটোমেটিক বেরিয়ে আসবে। এইবারে আসছি মাটি কীরকম প্রস্তুত করব। আমরা কিন্তু জবার জন্য যে মাটিটা প্রিপেয়ার করেছিলাম সেই মাটিতেই এটাকে প্রস্তুত করব। তো জবার জন্য কীরকম মাটি প্রস্তুত করেছিলাম সেই নিয়ে একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে। যারা দেখতে চাও তারা কিন্তু চ্যানেল ভিজিট করে ভিডিওটা দেখতে পারো। সেই মাটিতেই আমরা গাছটি প্রতিস্থাপন করব। প্রতিস্থাপনের আগে এই যে ঘাসগুলো আছে এগুলো আমি ছিঁড়ে বাদ দিয়ে দেবো। আর এই যে রুটটা দেখছো কতটা বাউন্ড হয়ে গেছে, এই বাউন্ডেড রুটটাকে একটু হালকা করে ছাড়িয়ে নেব। আর এই নিচে যে টবে ড্রেনেজ করা হয়েছিল তার যে জিনিসপত্রগুলো আছে সেগুলো আমি ছাড়িয়ে নেব। ঘাসটা আমি এভাবে বেছে আলাদা করে নিয়েছি। এবার যাদের রুটের অবস্থা এই রকম থাকবে ঘন সন্নিবিষ্ট অবস্থায়, তারা কিন্তু এই যে রুটগুলো আছে এইগুলো কিন্তু এরকম জায়গা থেকে প্রুন করে দেবেন। কতটা প্রুন করা যাবে না, আমরা চেষ্টা করব যে 40% রেখে বাকিটা প্রুন করে দেবো। তো এই রুটগুলো প্রুন করলে গাছের তো কোনো ক্ষতি হয় না। এগুলো যেহেতু অ্যাঙ্কার রুট, তাই অ্যাঙ্কার রুট প্রুন করলে গাছ কিন্তু এগুলো আবার বের করে নিতে পারে। এগুলো দিয়ে গাছ কিন্তু মাটিটাকে ধরে রাখে। তো আমার এক হাতে হচ্ছে না, আমি এই রুটগুলো প্রুন করে তারপর আসছি। অ্যাঙ্কার রুটগুলো প্রুন করার পর আমরা কিন্তু ফিডার রুটগুলোকে এইভাবে একটু করে ছাড়িয়ে নেব, সাইডের রুটগুলোকে, যাতে নতুন যে মাটিটা দেব সেটার সাহায্যে গাছ খুব সহজেই তার খাদ্যটা গ্রহণ করতে পারে। তো বন্ধুরা, যারা প্রুনিং করবে গাছের, হার্ড বা সফট হোক, তার যদি হার্ড প্রুনিং করো তাহলে কিন্তু প্রুন করার পর 1 সপ্তাহ গাছটাকে ছায়াতে রাখতে হবে। আর যদি সফট প্রুনিং হয় তাহলে 2 থেকে 3 দিন একটু সেমি শেডে রাখার পর গাছটাকে আবার ফুল সানলাইটে বের করা যায়। তো এটা হলো যে এই গাছের রোদের ব্যাপারটা। আচ্ছা, এটাকে আমরা কোথায় রাখবো না, এটাকে আমরা ফুল সানলাইটে রাখার চেষ্টা করব, কারণ এটা ফুল সানলাইটে খুবই ভালো রেজাল্ট দেয়। তবে আজকাল দক্ষিণবঙ্গে বা পশ্চিমবঙ্গে যেভাবে গরম পড়ছে তাতে খুব চড়া রৌদ্রতে একে কিন্তু গ্রিন নেট বা শেডের তলায় রাখলে ভালো হয়। এছাড়াও যারা সেমি শেডে নীল জবা করতে চাও তারাও কিন্তু সেমি শেডেও নীল জবা করতে পারো। সংখ্যায় হয়তো তুলনামূলক একটু কম ফুটবে, কিন্তু খুব খারাপ রেজাল্ট দেবে না। অন্যান্য রেজাল্ট জবা যেমন শেডের তলায় একটু কম পারফর্ম করে, নীল জবা কিন্তু শেডের তলায় অতটাও কম পারফর্ম করে না, বেশ ভালোই রেজাল্ট দেয়। এইবার আসছি
প্রতিস্থাপনের বিষয়। বন্ধুরা, আমি এখানে একটা 12 ইঞ্চি প্লাস্টিকের টব নিয়েছি। যারা নতুন বাগানি তারা অবশ্যই মাটির টবে প্রতিস্থাপন করবে, তাতে গাছের গ্রোথ এবং হেলথ খুবই ভালো হয়। এই গাছটা 10 বা 12 ইঞ্চির টব বা তার থেকে বেশি বড় টবে করা যায়, কারণ এর রুট এত তাড়াতাড়ি সঞ্চালিত হয়, যেটা দেশি জবার মতো। আমাদের বিদেশি ভ্যারাইটির জবা যদি একটা রুট বাউন্ড হতে 1 থেকে 1.5 বছর সময় লাগে, এটার কিন্তু রুট বাউন্ড সেই জায়গায় 6 মাসেই কমপ্লিট হয়ে যায়। তাই এটাকে আমরা কিন্তু একটু বড় জায়গাতেই দেব, এটা খুব তাড়াতাড়ি বৃদ্ধিপ্রাপ্ত হয়। তো আমরা গাছটাকে সোজা করে বসিয়ে নিয়েছি। এইবারে আমি মাটি দেব। মাটি দেওয়ার সময় মাটিটা একটু চেপে চেপে দিতে হবে, যাতে ভেতরে কোনো এয়ার গ্যাপ না থাকে এবং ফাঙ্গাস অ্যাটাক না হয়। ফাঙ্গাস অ্যাটাক কিন্তু এই গাছের একটা বড় ধরনের সমস্যা। তো মাটিটাকে আমি এইভাবে চেপে চেপে দেব। আমি ড্রেনেজ সিস্টেম আগে তৈরি করে নিয়েছি এবং তারপর কিছুটা মাটি দিয়ে রেখেছি। যারা নতুন বাগানি আছে এবং জানো না ড্রেনেজ কিভাবে করতে হয়, তা নিয়ে একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে, চ্যানেল ভিজিট করে সেই ভিডিওটা অবশ্যই দেখতে পারো। প্রতিস্থাপন করতে করতে এর জলের বিষয়টা বলে দিই বন্ধুরা, এটা কিন্তু ময়েশ্চার ভালো রকম পছন্দ করে। তাই গরমকালে আমাদের খেয়াল রাখতে হবে যাতে কোনো অবস্থাতেই এর ময়েশ্চার শর্ট না হয়। একটু একটু করে মাটি যদি শুকিয়ে আসে, আমাদের কিন্তু সেই সময় জল দিতে হবে। এটা গ্রীষ্মকালে, কারণ গ্রীষ্মকালে গাছটা স্ট্রেসে থাকে, এবং পারলে দুবেলা এবেলা ওবেলা করে গাছটাকে ভালো করে স্প্রে করে দিতে হবে জল দিয়ে। এবং পাতার তলার দিক থেকে আমরা স্প্রে যেমন করব, পাতার উপরের দিক থেকেও স্প্রে করে গাছটাকে স্নান করিয়ে দেবো, তাতে গাছের স্ট্রেসটা অনেকটা কম হয়। যারা রুট প্রুন করবে তারা প্রুনিংয়ের পর গাছটা প্রতিস্থাপিত হয়ে গেলে তারা কিন্তু জল দিয়ে দেবে, আর জলটা প্রথমে ভরপুর দেবে। আর সেক্ষেত্রে এমনি জল না দিয়ে জলের সাথে একটু ফাঙ্গিসাইড অ্যাড করে নেবে। কি ফাঙ্গিসাইড অ্যাড করবে না, কপার অক্সিক্লোরাইডের কম্পোজিশনে যদি কোনো ফাঙ্গিসাইড থাকে, যেমন ব্লাইটক্স, সেটা দিলে সেটাও 1 লিটার জলে 1 গ্রাম মতো দিয়ে তারপর সেটাকে গুলে গাছের গোড়ায় দিতে পারো। অথবা যদি সেটা না থাকে তাহলে ভ্যাভিস্টিন বা সাপ 1 লিটার জলে 1 থেকে 2 গ্রাম দিয়ে ভালো করে গুলে গাছের গোড়ায় ঢেলে দিতে পারো। বন্ধুরা, জল তো দিয়ে দিয়েছি, ও এবার মাটিটা টানতে থাক। এদিকে আমি আরেকটা কথা বলি, যে আমরা কিন্তু গোড়া থেকে এই এতটা জায়গার মধ্যে চেষ্টা করব কোনো রকম ব্রাঞ্চ না থাকে, কারণ এগুলো এদিক থেকে বেড়ে গাছটাকে এমন করে দিতে পারে যাতে কিন্তু পরবর্তীকালে আমাদের খাবার দিতে অসুবিধে হয়। তাই আমি এটাকে মোটামুটি এখন রাখবো, কিন্তু এইটাকে রাখবো না, এটাকে কিন্তু আমি ভেঙে দেব। তো এইবার আসছি এই গাছের যে যে রোগের আমি সম্মুখীন হয়েছি সেই ব্যাপারে। বন্ধুরা, এই গাছে কিন্তু রোগ বলতে মেনলি আমি ছত্রাকের আক্রমণটাই পেয়েছি। সেটা হচ্ছে যে পাতায় অনেক সময় ছোপ ছোপ দাগ হয়ে যায়। সেরকম যদি সমস্যা হয়, সেক্ষেত্রে কপার অক্সিক্লোরাইড এই গ্রুপের যে কোনো রকম ফাঙ্গিসাইড 1 লিটার জলে 2 গ্রাম মতো গুলে আমরা কিন্তু 10 দিন ছাড়া স্প্রে করে দেবো। 2 থেকে 3 বার স্প্রে করার পরেই গাছ থেকে কিন্তু সমস্যাটি চলে যাবে। আর একটা যেটা সমস্যা হয় সেটা হচ্ছে গাছের গোড়া পচা সমস্যা হয়। গাছের গোড়া পচে যায় এবং সেখান থেকে বাকল উঠে আসতে থাকে। তো সেই সমস্যা যদি হয়, আমরা কিন্তু ম্যানকোজেব গ্রুপের যে কোনো রকম ছত্রাকনাশক, যেমন ব্যাভিস্টিন, বা যদি কপার অক্সিক্লোরাইড গ্রুপেরও কোনো ছত্রাকনাশক থাকে, যেমন ব্লাইটক্স, এগুলো কিন্তু আমরা একটা লেই করে জলের মধ্যে গুলে ভালো করে গাছের যে অংশটায় পছন্দ ধরেছে ওই অংশে কাণ্ডে ভালো করে লাগিয়ে দেব, এবং গোটা গাছটাকে কিন্তু আমরা ওই ফাঙ্গিসাইড দিয়ে ভালো করে স্প্রে করে দেবো। মেনলি তোমরা যদি বাগানে কপার অক্সিক্লোরাইড অর্থাৎ ব্লাইটক্স এবং ব্যাভিস্টিন অল্টারনেট করে 15 দিন ছাড়া স্প্রে করতে থাকো, তাহলে কিন্তু এই গাছে খুব একটা পচনের সমস্যা বা অন্যরকম কোনো রকম রোগ আক্রান্ত হয় না। আমি যেমন আজকে এই জায়গাটায় প্রুন করেছি, এরপরে কিন্তু আমার উচিত গোটা গাছটাকে ভালো করে ফাঙ্গিসাইড দিয়ে স্প্রে করে দেওয়া। তোমাদের কারো কাছে যদি ব্যাভিস্টিন বা ব্লাইটক্সের কোনো একটা অনুপস্থিত থাকে, সেক্ষেত্রে তোমরা সাফও ইউজ করতে পারো। যার কাছে যে ধরনের ফাঙ্গিসাইড থাকবে তারা কিন্তু সেই ধরনের ফাঙ্গিসাইড স্প্রে করবে। স্প্রে করলে দেখবে মোটামুটি রোগের আক্রমণটা তুলনামূলক অনেক কম হচ্ছে, এবং চেষ্টা করবে এটা লক্ষ্য রাখার যাতে গাছের গোড়ায় জল কোনোভাবে না জমে। এইবারে আসছি এই গাছে কি কি পোকা হয়। বন্ধুরা, এই গাছে প্রচুর পরিমাণে মিলিবাগ হয়। দেখো, আমার এই গাছটায় কিন্তু মিলিবাগের অ্যাটাক বোধহয় প্রায় শুরু হয়েছে। তো মিলিবাগের যদি অ্যাটাক হয়, সেক্ষেত্রে আমরা কি করব না, আমরা একতারা স্প্রে করতে পারি। 1 লিটার জলে 1 গ্রাম গুলে ভালো করে ঝাঁকিয়ে গোটা গাছে স্প্রে করতে পারি। সব থেকে সোজা উপায় হচ্ছে 1 টাকার একটা শ্যাম্পুর পাতা, একদম কুসুম গরম জল, যে গরম জলটা আমরা ঢকঢক করে খেতে পারি, সেই কুসুম গরম জলে ভালো করে দিয়ে 1 লিটার গরম জলে দিয়ে ভালো করে ঝাঁকিয়ে
রোদ যে সময় থাকবে, মানে সকালবেলা 8টা 9টা 10টা এরকম সময় গোটা গাছে স্প্রে করে দেওয়া। 3 দিন ছাড়া এই প্রসিডিওরটা 3 থেকে 4 বার করে দেখো, তোমাদের গাছে কোনো রকম মিলিবাগের অস্তিত্বই থাকবে না। তো এইটা গেল মিলিবাগের ব্যাপারটা। আর এই গাছে যেগুলো আক্রমণ করে তার মধ্যে অন্যতম হলো লাল মাকড়। লাল মাকড় তাড়ানোর জন্য সবথেকে ভালো উপায় হচ্ছে জল স্প্রে করা, কারণ স্যাঁতস্যাঁতে জায়গায় লাল মাকড় কিন্তু থাকতে পারে না। তারপরেও যদি কারো লাল মাকড়ের অ্যাটাক হয় সেক্ষেত্রে তোমরা কিন্তু কাকা স্প্রে করতে পারো। 1 লিটার জলে 2 ml মতো কাকা দিয়ে ভালো করে ঝাঁকিয়ে তোমরা কিন্তু উইকলি একবার করে স্প্রে করলে দেখবে মাকড়ের অ্যাটাকটা হবে না। এবার মাকড়ের অ্যাটাক যদি না হয় তখন যদি কাকা স্প্রে করার কথা আসে তখন কিন্তু 15 দিন ছাড়া একবার করে করলেই হবে। এছাড়াও এই গাছে অ্যাফিডস এবং মাইটসের সমস্যা মোটামুটি আসে, সেক্ষেত্রে কনফিডার বা রোগর বা রোগর প্লাস বা টাফগর এগুলোর কোনো একটাকে অল্টার করে ইউজ করলেই ভালো করে চলে। অর্থাৎ ডাইমেথড 30% অথবা ইমিডাক্লোরোপিড গ্রুপের যে কোনো একটা কীটনাশক গাছে প্রয়োগ করলেই সেরকম কোনো পোকার আক্রমণ ঘটে না। এটা গেল রোগ পোকা নিয়ে আমার ডিটেল বিষয়টা। যাদের কাছে এই বিষয়টা অনেকটা জটিল মনে হলো তাদেরকে আমি সোজা করে বলে দিচ্ছি, তোমরা কনফিডার বা টাফগর অল্টারনেট করে ইউজ করতে থাকো, তাতেই দেখবে রোগ পোকার আক্রমণ খুব একটা গাছে ঘটছে না। এইবারে আসি খাওয়ারের ব্যবস্থাপনায়। বন্ধুরা, আমরা চেষ্টা করব গাছটাকে প্রতিস্থাপনের পর প্রথম 15 দিন কোনোভাবে ডিস্টার্ব না করার। যারা প্রুনিং করেছো তাদের ক্ষেত্রেও আমি বলবো, যেহেতু প্রুনিং করার আগে আমরা খোলের জল দিয়েছিলাম, প্রুনিংয়ের আগে কি কি প্রসিডিওর মেনটেন করতে হবে সেটা নিয়ে আমার অলরেডি একটা প্রি প্রুনিং প্রসিডিওর বলে ভিডিও আছে। তোমরা যদি কেউ দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেল ভিজিট করে সেটা দেখতে পারো যে প্রুনিংয়ের আগে কি কি কাজ করতে হবে। তো সেক্ষেত্রেও যেহেতু আমরা কিছুটা খাওয়ার গাছকে দিয়ে রেখেছি, তাই গাছকে আর কোনোভাবে 15 দিন ডিস্টার্ব করব না। 15 দিন পর থেকে একদম পাতলা করে খোলের জল আমরা কিন্তু 10 দিন ছাড়া ছাড়া দিতে থাকবো। সেক্ষেত্রে কি করব না, 100 থেকে 150 গ্রাম খোল আমরা কিন্তু 3 থেকে 4 দিন ভেজাবো। ভেজানোর পর তার সাথে আরও 10 লিটার জল অ্যাড করব এবং তারপরে যে পাতলা জলটা হয় সেই খোলের জলটা কিন্তু আমরা এই গাছের গোড়ায় দেব। তোমরা কেউ চাইলে ঘুঁটের যে ভেজানো জল সেটাও দিতে পারো। সেক্ষেত্রে তোমরা কিন্তু 200 গ্রাম বা 250 গ্রাম ঘুঁটেকে 1 লিটার জলে 3 থেকে 4 দিন ভিজিয়ে তারপর সেই জলটার সাথে আরও জল অ্যাড করে কালারটা যখন একদম হালকা লিকারের মতো চলে আসবে সেই জলটাকে গাছের গোড়ায় দিতে পারো। ওটাও খুব ভালো নাইট্রোজেনের সোর্স, আর এই গাছটা খুব ভালো নাইট্রোজেন পছন্দ করে। যারা এই দুটোর কোনোটাই দেবে না তারা কিন্তু একদম খাওয়ারের সাথে জাস্ট কয়েকটা দানা ইউরিয়া দিতে পারো। এছাড়া আমরা মাসিক খাবার কী দেব, যারা জৈব খাবার দেবে তারা কিন্তু মিশ্র জৈব সার যেটা আছে, অর্থাৎ সর্ষের খোল, নিমখোল, হাড়ের গুঁড়ো এবং শিংকুচি একসাথে মিশিয়ে তার সাথে যদি কেউ লেদার মিল পাও তারা দিতে পারো, বা রক্ত সার পেলে তারা সেটা দিতে পারো। তো সেটা সমপরিমাণ মিশিয়ে তার থেকে 2 বা 3 মুঠো চারিদিকে ছড়িয়ে জল ঢেলে দেবে এবং যে স্পুনে আমরা খাই সেই স্পুনে হাফ স্পুন মতো পটাশ দিয়ে দেবে। যারা রাসায়নিক পটাশ দিতে চাইবে না তারা কিন্তু 1 মুঠো কলার খোসার গুঁড়ো এটা চারিদিকে ছড়িয়ে জল ঢেলে দেবে। আর যারা রাসায়নিক পটাশ দেবে তাদেরকে আমি বলবো যে সাদা পটাশটা দিও, কারণ এটা টবের মাটিকে দীর্ঘদিন ভালো রাখতে সাহায্য করে। সেটা যদি না থাকে তখন তারা লাল পটাশটা অবশ্যই ব্যবহার করো। আর পটাশ এক্ষেত্রে মাসে কিন্তু 2 বার দিতে হবে, অর্থাৎ 15 দিনের ব্যবধানে 2 বার মতো দিতে হবে। আর বাকি জৈব সার যদি দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে মাসে 1 দিন দিলেই হবে। যারা জৈব রাসায়নিক 2 রকমের খাবার দিতে চাও তারা কিন্তু 1 মুঠো সর্ষের গুঁড়ো খোলের সাথে হাফ স্পুনের একটু কম ফসফেট এবং হাফ স্পুনের একটু বেশি অর্থাৎ 1.25 স্পুন মতো পটাশ একসাথে মিশিয়ে গাছের চারিদিক বরাবর খুশে ভালো করে জল ঢেলে দিতে পারো। এটা খুব ভালো কাজ করে এবং চাইলে এর সাথে 5 থেকে 6 দানা ইউরিয়াও প্রথম কয়েক মাস অ্যাড করতে পারো। এটা একদম অপশনাল, চাইলে নাও করতে পারো। যেহেতু এই গাছটা ইউরিয়া পছন্দ করে তাই আমি ইউরিয়ার কথা বললাম। তোমরা চাইলে ফলিওর স্প্রে হিসেবেও প্রথম মাসটা সপ্তাহে 1 দিন করে 1 লিটার জলে 1 গ্রাম ইউরিয়া গুলে গোটা গাছে ভালো করে স্প্রে করতে পারো। এছাড়াও এই খাবারগুলোর সাথে যেটা কন্টিনিউ করা যায়, গরমকালে এটাতে কিন্তু ভালো করে ম্যাগনেসিয়াম সালফেট বা এপসম সল্ট 1 লিটার জলে 1 গ্রাম করে গুলে গোটা গাছে ভালো করে স্প্রে করা যেতে পারে। যদি রোদের তাপমাত্রা খুব বেশি থাকে তাহলে সেক্ষেত্রে চেষ্টা করবে উইথ স্টিকার ব্যবহার করার। যদি কারো কাছে স্টিকার না থাকে সেক্ষেত্রে উইথাউট স্টিকার দিলেও হবে। এছাড়াও এনপিকে 19-19-19 বা 20-20-20 যদি কেউ স্প্রে করতে চাও সেটাও কিন্তু 1 লিটার জলে 1 গ্রাম করে গুলে ভালো করে ঝাঁকিয়ে গাছে স্প্রে করতে পারো।
আর প্রুনিং যদি কেউ করো বা গাছটা প্রথম প্রতিস্থাপনের প্রথম 15 দিন পর থেকে আমরা 15 দিনের ব্যবধানে 2বার বা 3বার গাছের জন্য কোনো একটা ভালো গ্রোথ হরমোন বা গ্রোথ রেগুলেটর বা গাছের ভিটামিন স্প্রে করব। এক্ষেত্রে আমি মিরাকুলান প্রয়োগ করি, তোমাদের কাছে যদি অন্য বেটার কোনো গ্রোথ হরমোন থাকে তোমরা কিন্তু সেটা ব্যবহার করতে পারো। আচ্ছা, এইবার আসছি যে যারা জবা অন্যান্য জবা করো তো সেক্ষেত্রে অনেকে NPK 13-0-45 স্প্রে করো। এক্ষেত্রেও কিন্তু গাছে 13-0-45 স্প্রে করা যায় এবং আমি নিজে স্প্রে করে দেখেছিলাম, আমি কিন্তু খুবই ভালো রেজাল্ট পেয়েছি। তবে গরমের দাবদাহ যদি খুব বেড়ে যায় সেক্ষেত্রে মিশ্র জৈব সার বা রাসায়নিক খাবার আমি যেগুলো বললাম সেগুলো সবগুলো স্কিপ করে শুধুমাত্র খোলের জল এবং তার সাথে সামান্য কিছু পরিমাণ পটাশ একসাথে গাছের গোড়ায় দেওয়া যায় এবং সেটাই গাছের জন্য তখন খুব ভালো হয়। না হলে তখন গাছ কিন্তু খুব ভারী খাবার খেতে পারে না বা গাছের সেটা সমস্যাও হয়। তো বন্ধুরা, আমি যতদূর পর্যন্ত নীল জবা করেছি এবং তার ফলে আমি যা যা এক্সপিরিয়েন্স করেছি এবং আমি এটা সম্বন্ধে মোটামুটি যতটা বলতে পারি বলার চেষ্টা করলাম। কিছু টপিক মিস রয়ে গেল কিনা সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও। যদি এর বাইরেও কিছু জানার থাকে তা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় আর ভালো লাগে তাহলে অবশ্যই তোমার বাগানি বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্রাণ গার্ডেনিংয়ের সাথে থেকো। বন্ধুরা, লাস্ট বলবো, দেখো আমি জল দিয়েছিলাম, জলটা কিন্তু পুরোটাই ড্রেন আউট হয়ে বেরিয়ে গেছে, তাহলে আমি বলতে পারি যে গাছের ড্রেনেজও ঠিক আছে এবং গাছটা আমার ঠিকঠাক প্রতিস্থাপিত হয়েছে। আসছি অন্য একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও এই পর্যন্তই। নমস্কার।